নবম শ্রেণীতে তোমরা জেনেছো ভৌত রাশি সম্পর্কে। আমাদের আশেপাশে পরিমাপযোগ্য যে কোনো বিষয়গুলোকেই আমরা ভৌত রাশি বলে থাকছি। এই ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলোকে বলেছিলাম? যে রাশিগুলোর শুধুমাত্র মান রয়েছে কিন্তু এদের কোনো নির্দিষ্ট দিক নেই, তাকে আমরা স্কেলার রাশি বলেছিলাম। উদাহরণ হিসাবে কোনগুলোকে ধরা যেতে পারে? যেমন আমরা ধরতে পারি ভর, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, সময়, আয়তন, ঘনত্ব, উষ্ণতা, তড়িৎ বিভব ইত্যাদি। এবার ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কোনগুলোকে বলছি? যে ভৌত রাশিগুলোর মানের সাথে সাথে দিকও রয়েছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলছি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি গতিবেগ, ত্বরণ, বল, ভরবেগ ইত্যাদি। দেখো, আমরা এখানে একটা ভেক্টরকে ছবি দ্বারা দেখিয়েছি। ভেক্টরকে সাধারণত একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়ে থাকে। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা তীর চিহ্ন দিয়ে একটা ভেক্টরকে আমরা চিহ্নিত করেছি। এই এ আর বি ভেক্টরটাকে আমরা এ বি এর মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি। আবার এই এ বি ভেক্টরটাকেই আমরা এখানে একটা অন্য নাম অর্থাৎ একটা ভি ভেক্টর দিয়ে দেখিয়েছি। এই ভি ভেক্টরটা এ বির মান এবং দিক উভয়কেই নির্দেশিত করছে। এখন যদি আমি কেবলমাত্র এ বির মান অর্থাৎ এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে চিহ্নিত করতে যাই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? মড অফ ভি। যখন মনে রাখতে হবে আমরা কোনো ভেক্টরের শুধুমাত্র মানকে দেখাতে চাই, তখন তাকে মডের ভিতর দেখাতে হয়। যেমন আমরা এখানে দেখিয়েছি ভি ভেক্টরের মান মড অফ ভি। এবার ভেক্টর সম্পর্কিত কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর কোনগুলোকে বলছি? ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটো ভেক্টর আছে পি এবং কিউ। এই পি ভেক্টরটার দৈর্ঘ্য এবং কিউ ভেক্টরটার দৈর্ঘ্য সমান এবং এরা একটা নির্দিষ্ট দিক বা একই দিকে নির্দেশিত হয়েছে। তাই আমরা এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারি। এদেরকে কিভাবে লেখা হয়? পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। এবার আসছি আমাদের বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি? যে ভেক্টরগুলোর মান সমান কিন্তু এরা বিপরীত দিকে নির্দেশিত। দেখো, পি ভেক্টরে তীর চিহ্নটা যেদিকে, কিউ ভেক্টরের তীর চিহ্নটা তার ঠিক অপোজিট বা বিপরীত দিকে। তাহলে আমরা কি বলতে পারি? পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের বিপরীত ভেক্টর। একে আমরা অঙ্কের সাহায্যে কিভাবে লিখতে পারি? পি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ কিউ ভেক্টর। এবার আসছে একতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। কোপ্লানার ভেক্টর কোনগুলোকে বলছি? যে ভেক্টরগুলি কোনো একটা নির্দিষ্ট একই সমতলে অবস্থান করে তাদেরকে আমরা কোপ্লানার ভেক্টর বা একতলীয় ভেক্টর বলি। দেখতে পাচ্ছ ছবিতে আমাদের পি একটা সমতল রয়েছে যার উপর কতগুলো ভেক্টরকে চিহ্নিত করা হয়েছে। এই ভেক্টরগুলো যেমন এ ভেক্টর, ই ভেক্টর, ইউ ভেক্টর, এগুলি সবকটাই একতলীয় ভেক্টর। এবার আসছি এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কোনগুলোকে বলছি? যে ভেক্টরগুলো একটা নির্দিষ্ট সরলরেখার উপর থাকে বা পরস্পরের সমান্তরাল হয় তাদেরকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলে থাকি। যেমন ছবিতে দেখা যাচ্ছে এসি বাহুর উপর আমার একটা এবি ভেক্টর এবং আরেকটা ভেক্টর বিসি ভেক্টরকে চিহ্নিত করা হয়েছে। এরা পরস্পর কোলিনিয়ার ভেক্টর। এবার আসছে স্থান ভেক্টরের ক্ষেত্রে। স্থান ভেক্টর ক্ষেত্রে আমরা নিশ্চয়ই নবম শ্রেণী কি অষ্টম শ্রেণীতে গ্রাফ সম্পর্কে অবগত হয়েছি। একটা 2D গ্রাফের উপর এক্স এবং ওয়াই অক্ষ থাকে। এই এক্স ও ওয়াই অক্ষ দিয়ে আমরা কোনো একটা বিন্দুর
কি করি, স্থানকে নির্দেশিত করি। এবার একটা স্থান নির্দেশিত করতে গেলে ছবিতে দেখতে পাচ্ছ একটা অরিজিন বা মূল বিন্দু রয়েছে, যেটাকে আমরা এক্স ওয়াই অক্ষের মূল বিন্দু ও বলে চিহ্নিত করছি, এবং এই গ্রাফের উপর পি একটা বিন্দু যার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে এই ও বিন্দু থেকে পি বিন্দুকে আমরা যে ভেক্টর দ্বারা চিহ্নিত করতে পারি তাকে আমরা বলছি পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর। এখন যদি আমরা মানে কোঅর্ডিনেট সিস্টেমটাকে 3D ধরে নেই, তাহলে আমরা এই স্থান ভেক্টরটাকে লিখতে পারি r ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে r হলো আমাদের এই ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটে পি এর স্থানাঙ্ক আমার এখানে এক্স ওয়াই এবং জেড। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া আরেক রকম কোঅর্ডিনেট সিস্টেম হয়, যেটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলি। যেমন পি এর স্থানাঙ্ক আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখেছিলাম এক্স এবং ওয়াই হয়, তেমনি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দেখব পি এর স্থানাঙ্ক হয় আর এবং থিটা, যেখানে আর হলো দূরত্ব এবং থিটা হলো এক্স অক্ষের সাথে এই যে মূলবিন্দু থেকে পি এর যে দূরত্বের অর্থাৎ যে পজিশন ভেক্টর তার যে কোণটা সেটা হলো থিটা। তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা দেখাতে পারি এই আর ভেক্টরটা কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার স্কোয়ার রুট। এবং এই যে পজিশন ভেক্টর ওপি সেটা যে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, সেটাকে কিভাবে দেখাতে পারি, পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে আমরা দেখাতে পারি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আসছি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর সম্পর্কে আলোচনা করতে। নাল ভেক্টর কোনগুলোকে বলছি, যে ভেক্টরগুলোর মান শূন্য হয় কিন্তু এদের একটা নির্দিষ্ট দিক থাকলেও থাকতে পারে, তাদেরকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে থাকি। এদের সাধারণত ও ক্যাপ দ্বারা চিহ্নিত করা হয়। অক্ষ ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর কোনগুলোকে বলছি, যে ভেক্টরগুলো কোঅর্ডিনেট সিস্টেমকে যদি আমি একটা রিফ্লেকশন দিই, মানে একটা আয়নার সামনে যদি দাঁড় করিয়ে দিই, তাহলে এই ভেক্টরগুলোর মান এবং দিকের সাধারণত কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সাইনের কোনো চেঞ্জ হয় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ভেক্টরগুলো কৌণিক গতি বা ঘূর্ণন গতির সাথে সম্পর্কযুক্ত সেই ভেক্টরগুলো, উদাহরণ হিসেবে বলা যেতে পারে টর্ক, কৌণিক ভরবেগ ইত্যাদি। কৌণিক ভরবেগকে আমরা কিভাবে লিখতে পারি, এল ইকুয়াল টু আর ক্রস পি, যেখানে আমাদের আরটা হলো স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর এবং পি হলো ভরবেগ, এদের ক্রস প্রোডাক্ট হলো আমাদের এল। এখন যদি আমি একটা রিফ্লেকশন বা প্যারিটি অপারেশন দেই, তাহলে আমরা দেখতে পাবো আর ভেক্টরটা পরিবর্তিত হয়ে মাইনাস আর হয়ে যাচ্ছে এবং পি ভেক্টরটা পরিবর্তিত হয়ে মাইনাস পি হয়ে যাচ্ছে। অর্থাৎ এদের গুণ করার কৌণিক ভরবেগ কে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি, এল কে আমরা লিখতে পারি আর ক্রস পি, যেখানে আর হলো স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর এবং পি হলো ভরবেগ। এখন যদি আমরা কোঅর্ডিনেট রিফ্লেকশন দেই, তাহলে এই আর ভেক্টরটা মাইনাস আর হয় এবং পি ভেক্টরটা মাইনাস পি হবে, কিন্তু এদের গুণ করার ফলে এল এর চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন তোমরা এই ছবিটায় দেখতে পাচ্ছ যে চাকার যে কৌণিক ভরবেগ, সেটা আমরা যদি একটা কোঅর্ডিনেট রিফ্লেকশন দেই, তাহলে এদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দিক একই থাকে।
এবার আসছি পোলার ভেক্টর। পোলার ভেক্টর কোনগুলো? যে ভেক্টরগুলো সাধারণত আমাদের সরল রৈখিক গতির সাথে সম্পর্ক রাখে সেই ভেক্টরগুলো। উদাহরণ হিসেবে বলা যেতে পারে গতিবেগ, ত্বরণ, বল ইত্যাদি। এদের যদি আমরা একটা কোঅর্ডিনেট রিফ্লেকশন দেই তাহলে এদের দিকের পরিবর্তন ঘটে যায় কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ এরা ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে অপরিবর্তিত থাকে। তাই এইগুলোকে আমরা পোলার ভেক্টর বলে থাকি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা কোঅর্ডিনেট রিফ্লেকশন দেওয়া হয়েছে, যার ফলে এই যে আর ভেক্টরটা এটা শুধুমাত্র দিক পরিবর্তন করে দিয়েছে, কিন্তু এই যে ওপি ভেক্টরের দৈর্ঘ্য এর কোনো পরিবর্তন ঘটেনি। এইবার আমরা আসছি ভেক্টরের যোগ সংক্রান্ত কিছু সূত্র সম্পর্কে আলোচনা করতে। তার আগে জেনে নিতে হবে লব্ধি ভেক্টর কাকে বলে। একাধিক ভেক্টরকে যোগ করলে আমরা যে নতুন ভেক্টর পাই তাদেরকে আমি লব্ধি ভেক্টর বলে থাকি। ভেক্টরের যোগ আমাদের নর্মাল স্কেলার যোগের থেকে কিছুটা আলাদা। এখানে কিছু নিয়মাবলী প্রযোজ্য হয়, কিছু সূত্র রয়েছে, যেমন ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। আজকে আমরা ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র সম্পর্কে আলোচনা করব। ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি বলছে? যদি কোনো একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দিয়ে দুটি ভেক্টরকে ক্রমান্বয়ে মানে এবং দিকে প্রকাশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে মানে ও দিকে উপরিউক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে প্রকাশ করবে। সেটা কেমন আমরা ছবি দেখলে বুঝতে পারবো। দেখো এইখানে যে এ ভেক্টর এবং এই বি ভেক্টরটা মানে এবং দিকে ক্রমান্বয়ে প্রকাশিত হয়েছে, মানে এ ভেক্টর যেদিকে যাচ্ছে সে একইভাবে বি ভেক্টরের অ্যারোটাও সেদিকে যাচ্ছে। তাহলে সি ভেক্টরটা মানে এবং দিকে বিপরীত ক্রমে, দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের অ্যারোটা যেদিকে গেছে সি ভেক্টরটা সেম সিকোয়েন্সে না গিয়ে একটা অপোজিট সিকোয়েন্সে গেছে। এই সি ভেক্টরটা কি করবে? এ এবং বি এর লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে, অর্থাৎ সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার আসছি ভেক্টরের সামান্তরিক সূত্রে। ভেক্টরের সামান্তরিক সূত্রে কি বলা হচ্ছে? যদি দুটো ভেক্টরকে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে মানে এবং দিকে প্রকাশ করা হয় তাহলে সেই সন্নিহিত বাহুদ্বয়ের মধ্য দিয়ে অঙ্কিত কর্ণ উপরিউক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। ছবি থেকে বুঝে নেওয়া যাক, এই যে ও বিন্দু থেকে উপরিউক্ত সামান্তরিক এ বি ডি ওর ওডি বাহু এবং ওএ বাহু গিয়েছে, তাহলে এই ওএ বাহুকে আমরা পি ভেক্টর দ্বারা চিহ্নিত করছি এবং ওডি বাহুকে আমরা কিউ ভেক্টর দ্বারা চিহ্নিত করছি। তাহলে এই যে আমাদের ওবি কর্ণ, অর্থাৎ এই ও বিন্দু থেকে যে কর্ণটি গিয়েছে সেই কর্ণটি কি করবে? আমাদের এই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে, অর্থাৎ আমরা বলতে পারি ওবি ইকুয়াল টু ওএ প্লাস ওডি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর। এখানে আমরা কি আগেই শিখেছিলাম সামান্তরিক সূত্রে যে দুটি ভেক্টরকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে চিহ্নিত করা যায় তাহলে ওই দুই বাহুদ্বয়ের মধ্য দিয়ে অঙ্কিত কর্ণটি তাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করে। তাহলে দেখে নেওয়া যাক এই লব্ধি ভেক্টরের আর এর মানটা ঠিক কত হয় এবং এই যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা এরই মান বা কি হয়। এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম? দেখো এই যে একটা সামান্তরিক রয়েছে ও পি এস কিউ, এই সামান্তরিকটার আমরা এই ওপি বাহুটাকে একটা এ ভেক্টর ধরে নিলাম এবং ও কিউ বাহুটাকে বি ভেক্টর ধরে নিয়েছি। এবং বলে রাখা ভালো এই যে পি ও কিউ
এই কোণটার মান হলো থিটা। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী আমাদের এই যে ওএস বাহুটা, এই ওএস বাহুটা আমাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে আমরা বলতে পারি যে কি এই ওএস ইকুয়াল টু ওপি ভেক্টর প্লাস ওকিউ ভেক্টর, তার মানে আর ভেক্টর ইকুয়াল টু আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এই যে ওপি বাহু এটাকে বর্ধিত করে আমি এন পর্যন্ত নিয়ে গেলাম এবং এই এস বিন্দু থেকে এন বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। আবার এই পি বিন্দু থেকে ওএস কর্ণ এর উপর আমি একটা পিএম লম্ব অঙ্কন করলাম। এইবার সমকোণী ত্রিভুজের জ্যামিতি থেকে আমরা দেখাতে পারি যে যদি আমি এই ও এস এন এই সমকোণী ত্রিভুজটা, এই যে বড় সমকোণী ত্রিভুজটা ধরি, তাহলে কি হবে, এই অতিভুজ ও এস স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস এস এন স্কোয়ার। আবার তোমরা দেখতেই পাচ্ছ যে ওই ও এন বাহুটা ওপি বাহু এবং পিএন বাহুর সমন্বয়ে গঠিত। তাহলে আমরা এখানে লিখেছি ও এন ইকুয়াল টু ওপি প্লাস পিএন। আবার এই ওপিটা আমাদের এ ভেক্টর আর পিএনটা আমরা দেখতে পাবো যদি এই ত্রিভুজ এস এন পি এই সমকোণী ত্রিভুজটাকে দেখি, তাহলে পিএনটা হলো ভূমি আর আমাদের এই এসপিটা হলো অতিভুজ। তাহলে আমি বলতে পারি পিএনটা কত, পিএনটা হবে আমাদের এসপি কস থিটা। এসপি কস থিটা যদি হয়, আমাদের এই ও কিউ বাহুর মান যদি বি ভেক্টর হয় তাহলে এসপি বাহুর মানও বি ভেক্টর। তাহলে আমি লিখতে পারি এই পিএনটা সমান সমান বি কস থিটা। আবার এই ত্রিভুজ থেকেই আমরা পাবো এই এস এনটা সমান সমান কত, বি সাইন থিটা। তাহলে এই যে সমীকরণটাতে আমি ও এন এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে ও এন আর এই এস এন এর মান যদি বসিয়ে দিই, তাহলে আমি দেখতে পাবো ও এস স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার। এবার ও এস এর মান হলো আর, সেই আরটাকে বসিয়ে দিলে আমি পাবো কি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এরপরে এই আগের সমীকরণটা থেকেই পেয়ে গেলাম আমরা আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখন ত্রিভুজ ও এস এন থেকে কি পাচ্ছি, ত্রিভুজ ও এস এন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আমরা দেখতে পাচ্ছি এস এন মানে আমাদের এই লম্বটা, এই লম্বটা কি হবে, অবশ্যই আমাদের এই ও এস এই অতিভুজ ইন্টু সাইন আলফা। তাহলে ও এস এর মান কত আর, তাহলে আমরা এস এন পেলাম কত আর সাইন আলফা। একইভাবে ত্রিভুজ পিএসএম থেকে পিএসএন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমি পাবো এস এন সমান সমান কত, বি সাইন থিটা, কারণ আমাদের এই এসপি অতিভুজের মানটা হলো বি। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমি বলতে পারি আর সাইন আলফা ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে কি পাচ্ছি, আর বাই সাইন থিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা। একইভাবে আমরা দেখাতে পারি এই সমকোণী ত্রিভুজটা থেকে আর এই সমকোণী ত্রিভুজটা থেকে দেখাতে পারি পিএম বাহুটা, পিএম ইকুয়াল টু কত হবে, এ সাইন আলফা ইকুয়াল টু বি সাইন বিটা। এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে, এই একটা সমকোণী ত্রিভুজ আর এই একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ ওপিএম আর ত্রিভুজ পিএমএস, এই দুটো ত্রিভুজ থেকে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, এ বাই সাইন বিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা। আর এই সমীকরণটা আর এই সমীকরণটা একত্র লিখলে কি আসলো আমার, আর বাই সাইন থিটা ইকুয়াল টু এ বাই সাইন বিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা। সেখান থেকে আমরা পাচ্ছি সাইন আলফা ইকুয়াল টু বি বাই আর সাইন থিটা। আর ট্যান আলফাটা কি পাচ্ছি, ট্যান আলফাটা দেখো, যদি আমি এই
এই ত্রিভুজটা দেখি, মানে অর্থাৎ OSN এই ত্রিভুজটা দেখি, তাহলে ট্যান আলফা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, অর্থাৎ এই SN ডিভাইডেড বাই OP প্লাস PN। এবার আমরা জানি PN সমান সমান কত, B cos থিটা, আমরা আগেই দেখেছি। আর OP-র মানটা আমরা A ভেক্টর, আর SN-টা এইখানে দেখো SN সমান সমান B sin থিটা। তাহলে আমরা কি পেলাম, tan আলফা ইকুয়াল টু B sin থিটা বাই A প্লাস B cos থিটা। এইবার দেখা যাক ভেক্টর যোগের বহুভুজ সূত্র সম্পর্কে। ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা কি বলছে, ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা বলছে যদি কতগুলি ভেক্টরকে একটা বহুভুজের বাহু দিয়ে ক্রমান্বয়ে মানে এবং দিকে প্রকাশ করা হয়, তাহলে ওই বহুভুজের শেষ বাহুটা বিপরীত ক্রমে মানে এবং দিকে তাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করে। তাহলে এইখানে দেখতে পাচ্ছ এই AB বাহু, BC বাহু, CD বাহু এবং DE বাহু দিয়ে যদি আমি ক্রমান্বয়ে চারটি ভেক্টরকে প্রকাশ করি, তাহলে এই অন্তিম বাহুটা অর্থাৎ এই EA বাহুটা তাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে, কিন্তু এদের দিকটা কি হবে, A থেকে E এর দিকে হবে, অর্থাৎ বিপরীত ক্রমে হবে। এবার আমরা এটাকে প্রমাণ করব। কি করে প্রমাণ করব, দেখো এইখানে আমরা এই OA বিন্দু থেকে বহুভুজের শীর্ষকগুলোতে কর্ণ টেনে নিয়েছি। কর্ণগুলো কি কি, AC কর্ণ, AD কর্ণ আর AE কর্ণ। দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে n-2 খানা আমার ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ এখানে 5টা বাহু যেহেতু, তাহলে আমাদের 3টে ত্রিভুজ তৈরি হয়েছে। এই 3টে ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখাতে পারি। তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে কি পাবো, এই এসিটা আমাদের এই AB আর BC বাহুর যোগফল, একইভাবে এই ADটা আমাদের AC বাহু আর CD বাহুর যোগফল, এবং AEটা আমরা পাবো AD বাহু এবং DE বাহুর যোগফল। এবার এই সবকটাকে যোগ করলে আমরা পেয়ে যাব এই AE বাহুটা অন্য বাহুগুলোর যোগফলের সমান হচ্ছে। তাহলে আমরা এখানে সেটাই দেখিয়েছি, এই যে AB প্লাস BC ইকুয়াল টু AC, আবার AC প্লাস CD ইকুয়াল টু AD, আর AD প্লাস DE ইকুয়াল টু AE। এই তিনটে সমীকরণকে যোগ করলে আমরা দেখতে পেলাম লব্ধি ভেক্টরের মান এইটা আমরা পাচ্ছি। এই তিনটে সমীকরণ আমরা এই তিনটে ত্রিভুজ এর উপর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র লাগিয়ে পেলাম। এবার জেনে নেওয়া যাক একক ভেক্টর কাকে বলে। যে ভেক্টরগুলোর মান 1 অর্থাৎ যাদের মান 1 তাদেরকে আমরা একক ভেক্টর বলছি। এই ভেক্টরগুলো কোনো একটা ভেক্টরের দিককে নির্দেশ করে, তাই এদেরকে আমরা অনেক সময় ডাইরেকশন ভেক্টর বা দিক ভেক্টরও বলে থাকি। তাহলে ইউনিট ভেক্টরকে আমরা যদি মানে গাণিতিক সমীকরণ দিয়ে দেখাতে যাই, তাহলে আমরা দেখতে পাবো ইউনিট ভেক্টর ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা ভেক্টর রাশি কি তাদের মান এবং দিকের সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ এর একটা ম্যাগনিটিউড আছে আর এর একটা ডিরেকশন আছে। এবার কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে সেই ভেক্টরটা আমি ডাইরেকশন ভেক্টর অর্থাৎ ইউনিট ভেক্টরটাকে ফিরে পাবো। দেখো এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আমরা লিখেছি, কি আছে, a cap ইকুয়াল টু a ভেক্টর বাই মডুলাস অফ a। অর্থাৎ ইউনিট ভেক্টরকে যখন আমরা লিখবো তখন ভেক্টরটার মাথায় একটা ক্যাপ চিহ্ন দিতে হবে। এবার ভেক্টর কম্পোনেন্ট সম্পর্কে আমরা দেখে নেব। আমরা আগেই বলেছিলাম x, y এবং z অক্ষ বরাবর এই একক ভেক্টরগুলোর নাম হয় i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপ। এবং 3-ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পয়েন্ট P তার স্থানাঙ্ক যদি x, y, z হয়, তাহলে মূল বিন্দু O থেকে
ওই পি বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা আঁকা যাবে তাকে যদি আমি পি ভেক্টর বলি, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে দেখানো হয়েছে। এই 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের উপর এই এম একটা বিন্দু, যার স্থানাঙ্ক হলো আমার এক্স ওয়াই জেড। তাহলে এই ও বিন্দু থেকে এই এম বিন্দু পর্যন্ত যদি আমি একটা ভেক্টর লিখি পি ভেক্টর, তাকে আমরা লিখতে পারবো কি পি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন এই পি ভেক্টরটার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কত, সেটা হবে আমার এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কত ওয়াই জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর কত হচ্ছে জেড কে ক্যাপ। এবার দেখে নেব ভেক্টরের বিয়োগ কি করে করে। আমরা পূর্বেই সামান্তরিক সূত্র থেকে ভেক্টরের যোগ শিখেছিলাম। অর্থাৎ কোনো একটা সামান্তরিকের দুটো বাহু দিয়ে যদি মানে আমরা দুটো ভেক্টরকে প্রকাশ করি, তাহলে ওই দুই বাহুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণ তাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করি। তাহলে ধরে নেওয়া যাক এই এ একটা ভেক্টর আর এই বি একটা ভেক্টর, যাকে আমরা সামান্তরিকের দুটো বাহু দিয়ে চিহ্নিত করেছি। তাহলে এই দুই বাহুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণটা আমাদের এ প্লাস বি ভেক্টর বলবে। কিন্তু আমরা এটাও জানি যে কোনো একটা ভেক্টরের আগে যদি আমি একটা নেগেটিভ সাইন দিয়ে দিই, তাহলে তার দিকের পরিবর্তন হয় কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এই বি ভেক্টরটাকে এ ভেক্টর থেকে বিয়োগ করতে চাইলে আমি এই বি ভেক্টরের আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম। তাহলে কি হলো, বি ভেক্টরের দিকটা আগে এদিকে ছিল, এখন এদিকে চলে আসলো। তাহলে এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর এই দুটো বাহুর যে লব্ধি হবে সেটাই আমাদের হবে এ মাইনাস বি। দেখতে পাচ্ছ এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর দিয়ে একটা সামান্তরিকের দুটি বাহুকে চিহ্নিত করা হয়েছে, এবং এই দুই বাহুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণটা মানে এই এ মাইনাস বি, এটা আমাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করছে। এবার আসছি ভেক্টরের উপাংশ বিভাজন, অর্থাৎ রিসলিউশন অফ ভেক্টর। রিসলিউশন অফ ভেক্টর অর্থাৎ বা ভেক্টর বিভাজন বলতে আমরা কি বুঝি, একটা ভেক্টরকে অনেক ভাগে ভেঙে দিলাম এবং সেই ভেক্টরগুলোর লব্ধি পুরনো আমাদের যে ভেক্টরটা ছিল তার সমান হয়ে গেলে তাকে আমরা ভেক্টরের উপাংশ বিভাজন বলে থাকি। এটা আমরা গ্রাফের দ্বারা বা জ্যামিতির দ্বারা দেখাতে পারি। দেখা যাক, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এ একটা ভেক্টর, তাকে আমরা দুটো উপাংশে ভাগ করেছি। একটা ওবি উপাংশ যেটা এক্স অক্ষ বরাবর আছে, আর ও ওয়াই উপাংশ যেটা আমার ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে আমরা এই ত্রিভুজ ও বি এ থেকে আমরা পাবো কি সেটা দেখে নেওয়া যাক। ত্রিভুজ ও বি এ একটা আমাদের একটা মানে কর্ণ দ্বারা বিভক্ত ত্রিভুজটা। তাহলে আমরা জানি যে কোন ত্রিভুজের একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের মানটা সবসময় একই থাকে বা কনস্ট্যান্ট থাকে। তাহলে সেই ফর্মুলাটাকে যদি আমি এই ত্রিভুজ ওবি এর ক্ষেত্রে কাজে লাগাই, তাহলে দেখতে পাবো এই ওবি বাহু তার বিপরীত কোণটা কি আছে, ও এ বি, এই কোণটা রয়েছে। তাহলে আমাদের ওবি ডিভাইডেড বাই সাইন এ ও বি ইকুয়াল টু কি হবে, বি এ বাই সাইন বি ও এ, একইভাবে ও এ বাই সাইন এ বি ও। এবার ও বি বি এ আর ও এ এদের মানটা বসিয়ে দিলে আমরা দেখতে পাবো আই ইকুয়াল টু আই বাই সাইন বিটা ইকুয়াল টু জে বাই সাইন আলফা ইকুয়াল টু আলফা বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। কারণ এই যে অ্যাঙ্গেল এ বিও, অ্যাঙ্গেল এ বিও, এটার মান কত হবে আমাদের, এই কোণটা আলফা প্লাস বিটা হলে এই অ্যাঙ্গেল এ বি এক্স এর মানও আলফা প্লাস বিটা, আর এই এ বি অ্যাঙ্গেল এ বি এক্স আর অ্যাঙ্গেল এ বি ওর যোগফলটা আমাদের হয় 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বি এক্সটা কত হবে, 180 মাইনাস আলফা প্লাস বিটা। এবার আই ভেক্টর জে ভেক্টর এর মানগুলো কি কি, আই ভেক্টর সমান সমান ওবি মড
জে ভেক্টর সমান সমান ওসি মড এবং এ ভেক্টর সমান সমান ও এ মড, এটা তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ। এবার এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাচ্ছি আই ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর জে ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এটাকে আমি একটা 1 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। এবার একটা স্পেশাল কেস দেখে নেওয়া যাক। যদি রেক্টেঙ্গুলার রিসলিউশন করি, অর্থাৎ ভেক্টরের লম্ব বিভাজন করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে দেখতে পাবো এই আলফা প্লাস বিটা, এই যে টোটাল কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল সিওবি, এই কোণটার মান হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমাদের এই আগের এই ইকুয়েশন 1 থেকে এই আলফা বিটা এদের মানগুলো যদি বসিয়ে দেই, তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো আই ইকুয়াল টু এ কস আলফা আর জে ইকুয়াল টু এ সাইন আলফা। আর এই এর মানটা আমি কি পাবো? এর মানটা পাবো রুট ওভার আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার। কারণ দেখে নাও, এই যে ওসি বাহুটা এটা জে ভেক্টর, তাহলে আমার এই এবি বাহুটাও জে ভেক্টর হবে। আর এই অ্যাঙ্গেল ও এ বি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ও এ বাহু অর্থাৎ এর যে মানটা, তাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু রুট ওভার আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার। এখন যদি ভেক্টর বিভাজনটাকে আমরা 3 ডাইমেনশনালি বিচার করি, তাহলে আমরা ছবিতে দেখাচ্ছি একটা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেখানো হয়েছে, যেখানে আমাদের এই ওপি ভেক্টরটাকে আর ভেক্টর বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ওপি ভেক্টরটা এখানে ওএফ এবং এফপি বাহু সমন্বয়ে গঠিত। ওএফটা ছবি থেকে দেখো, এই যে ওএফ আর এই এফপি, এই দুটো যদি আমি যোগ করি, তাহলে আমরা কি পাবো? ত্রিভুজ সূত্র অনুসারে এই আর ভেক্টরটাকে পাবো। আবার ত্রিভুজ ও এ এফ, এই ত্রিভুজটা থেকে দেখানো যায় এই যে ওএফটা ও এ এবং এ এফ বাহু সমন্বয়ে গঠিত। তাহলে সেটাকে আমরা লিখেছি ওএফ ইকুয়াল টু কি ও এ প্লাস এ এফ প্লাস এফপি। তাহলে আমরা কি কি পেলাম? ওপি বাহু সমান সমান ও এ প্লাস ওবি প্লাস এফপি, কারণ এই যে আমাদের এ এফ এটা আবার এই ওবি বাহুর সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার পিথাগোরাসের থিওরি যদি কাজে লাগাই, তাহলে আমরা পেয়ে যাব ওপি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার প্লাস এফপি স্কোয়ার, কারণ এই কোণটা আমার সমকোণ। তাহলে সেখানে বসালে আমরা পেয়ে যাচ্ছি মড আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার ভেক্টর গুণ সম্পর্কে আমরা জেনে নেব। ভেক্টর গুণ আমাদের সাধারণত দু প্রকার হয়, একটা হলো ডট প্রোডাক্ট আর একটা হলো ক্রস প্রোডাক্ট। এখন ডট প্রোডাক্ট কোনগুলো? দুটি ভেক্টরকে গুণ করলে যদি গুণফলটা আমরা স্কেলার রাশি পাই, তাহলে তখন আমরা তাকে ডট প্রোডাক্ট বলি। এবং দুটো ভেক্টরকে যদি আমি গুণ করে ভেক্টর পাই, তাহলে তাকে আমরা ক্রস প্রোডাক্ট বলি। ডট প্রোডাক্টকে আমরা কিভাবে লিখতে পারি? ধরে নেওয়া যাক এ এবং বি দুটো ভেক্টর আছে, তাদের ডট প্রোডাক্টকে আমরা লিখতে পারি বা ডিফাইন করা যায় এ ডট বি ইকুয়াল টু এ বি কজ আলফা, যেখানে এ আর বি হলো এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মডুলাস অর্থাৎ মান, আর কজ আলফা হলো দুটো ভেক্টর এ আর বি এর মধ্যে যদি কোণটা আলফা হয় তার কোসাইনের মান। তাহলে আমরা কি পেলাম? যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস আলফা, যেখানে আলফা এ এবং বি এর মধ্যবর্তী কোণকে দেখানো হচ্ছে, বোঝাচ্ছে। আর এই ধরনের গুণফলটাকে আমরা স্কেলার প্রোডাক্ট বলে থাকি, কারণ এই দুটো ভেক্টরকে গুণ করে আমি যে কোয়ান্টিটিটা পাচ্ছি সেটা একটা স্কেলার রাশি হচ্ছে। এবার 3D কার্টেসিয়ান সিস্টেম থেকে আমরা জেনেছিলাম যে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হলো কে।
আর এই 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে প্রত্যেকটা অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস পরস্পরের সাথে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে আনত থাকে। তাহলে এই প্রত্যেকটা ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আমরা এখানে সেটাই বলেছি। তাহলে আই আর জে এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। আর জে আর কে এর মধ্যে কোণ কত হবে? 90 ডিগ্রি। আর কে এবং আই এর মধ্যে কোণ হবে আমার 90 ডিগ্রি। আর আমরা এটা জানি cos 90 মানে 0। তাহলে যদি আমি আই জে, জে কে এবং কে জে এদের ডট প্রোডাক্ট নেই, তাহলে আমরা সবসময় 0 পাবো। কারণ ওই এইখানে আমরা দেখছি cos আলফা, এই cos আলফার মান হবে, এই cos আলফাটার মান হবে cos 90 ডিগ্রি অর্থাৎ 0। আর আমরা জানি ইউনিট ভেক্টরের মান 1 হয়, তাই mod i ইকুয়াল টু mod j ইকুয়াল টু mod k ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তাহলে যদি আমি ধরি এ একটা ভেক্টর, তাকে যদি আমরা এইভাবে লিখি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, আর বি ভেক্টরটাকে যদি লিখি bxi by j and bz k, তাহলে a ডট বি করলে যেহেতু i এর সাথে j ডট প্রোডাক্ট করলে 0 হবে, আর i এর সাথে k ডট প্রোডাক্ট করলে 0 হবে। একইভাবে j এর সাথে i এর আর j এর সাথে k ডট প্রোডাক্ট 0 হয়, আর k এর সাথে i এবং j ডট প্রোডাক্ট 0 হয়। আর একই ইউনিট ভেক্টরগুলো ডট প্রোডাক্ট সবসময় 1 হয়। তাই a ডট বি যদি আমরা করি, তাহলে রেজাল্টটা আমরা পাবো ax bx প্লাস ay by প্লাস az bz। এবার ডট প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন জেনে নেওয়া যাক। আমরা এখানে বলছি কৃতকার্যকে ডট প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন বলছি, কারণ আমরা জানি কৃতকার্য বল এবং সরণের গুণফলের সমান হয়, অর্থাৎ ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট হয় ওয়ার্ক ডান, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু আমাদের এফ ডট আর, যেখানে এফ হলো অ্যাপ্লাইড ফোর্স মানে আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বলটা, এবং আর হলো আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন বলতে আমরা বুঝি কোনো একটা ভেক্টর একটা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করছে তার কোসাইনের মান। ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভি একটা ভেক্টর রয়েছে, যাকে আমরা লিখছি ভি এক্স ই এক্স ক্যাপ, ভি ওয়াই ই ওয়াই ক্যাপ এবং ভি জেড ই জেড ক্যাপ, যেখানে ই এক্স ই ওয়াই এবং ই জেড হলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের বরাবর ইউনিট ভেক্টর। ঠিক যেমন আমরা ওই আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ বলেছিলাম, সেই আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপকেই আমরা এখানে ই এক্স ই ওয়াই এবং ই জেড দিয়ে চিহ্নিত করেছি। আমাদের লক্ষ্য হলো এই ভি ভেক্টরটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করছে তার কোসাইনের ভ্যালুটা বের করা। তোমরা দেখতে পাচ্ছ এই ভি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আমার এ কোণ করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বি কোণ করেছে এবং জেড অ্যাক্সিসের সাথে সি কোণ করেছে। তাহলে ডিরেকশন কোসাইন আমাদের কি কি? কজ এ, কজ বি আর কজ সি। তাহলে আমরা এটা কি করে বের করব? ডট প্রোডাক্ট থেকে আমরা জানি দুটো ভেক্টরকে গুণ করলে আমাদের একটা কস থিটা টার্ম পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে বের করে নেব ভি ভেক্টরটার ইউনিট ভেক্টর। ভি ভেক্টরের ইউনিট ভেক্টরটা কি করে বের করব? ভি ভেক্টর ডিভাইডেড বাই ভি ভেক্টরের মডুলাস বা ভি ভেক্টরের মান দিয়ে ভি ভেক্টরটাকে ভাগ করলে আমরা ভি ভেক্টরের ইউনিট ভেক্টরটা পেয়ে যাব। এই ভি ভেক্টরের ইউনিট ভেক্টরটাকে প্রত্যেকটা অ্যাক্সিসের ইউনিট ভেক্টর দিয়ে যদি আমি গুণ করি, তাহলে সেই অ্যাক্সিস বরাবর আমি কস থিটার মানটা পাই। ঠিক যেমনটা এখানে করেছি আমরা। কজ এ এটাকে আমি আলফা দিয়ে ডিনোট করছি, তাহলে কি করলাম? ইউনিট ভেক্টর ভি ভেক্টর বাই ভি ক্যাপ মড ভি, তার সাথে আমি ই এক্স বা এক্স অ্যাক্সিস বরাবর আমার যে ইউনিট ভেক্টর তার সাথে ডট প্রোডাক্ট করলাম। করলে আমরা কি পাবো? ভি এক্স পাবো, যেটা আমার ভি এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। আর নিচে কি পাবো? ভি এর মডুলাস। ভি এর মডুলাসটা কত হবে? ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। একইভাবে বিটাটাকে আমরা লিখছি কস বি। তাহলে কি করলাম? ভি ভেক্টরের ইউনিট ভেক্টরের সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর যে আমার ইউনিট ভেক্টরটা আছে ই ওয়াই, তার ডট প্রোডাক্ট করলাম, তাহলে আমি কস বি পেয়ে গেলাম।
সেটা আমার কত হবে vy ডিভাইডেড বাই রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার প্লাস vz স্কোয়ার। একইভাবে জেড অ্যাক্সিস বরাবর যদি আমি করি তাহলে আমরা পেয়ে যাব cos c, সেটা হবে আমার vz বাই রুট ওভার v স্কোয়ার প্লাস vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার প্লাস vz স্কোয়ার। এবার তোমরা এই তিনটে সমীকরণকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে কি পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি। উপরেরটা যোগ করলে আমার থাকবে vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার প্লাস vz স্কোয়ার, আর নিচেরটা স্কোয়ার করলে যেটা থাকছে সেটা হচ্ছে vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার প্লাস vz স্কোয়ার। অতএব আমরা যদি এগুলোকে স্কোয়ার করে যোগ করি তাহলে আমরা পাবো কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি ইকুয়াল টু 1। এবার আসবো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। আগের দিন আমরা শিখেছিলাম ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কে, যেখানে আমরা বলেছিলাম দুটো ভেক্টরকে গুণ করলে যদি আমি একটা স্কেলার কোয়ান্টিটি পাই তাহলে ভেক্টরের সেই গুণ করার পদ্ধতিটাকে আমরা ডট প্রোডাক্ট বলেছিলাম। এইবার আমরা শিখবো ক্রস প্রোডাক্ট। এক্ষেত্রে দুটো ভেক্টরকে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে যে গুণফলটা আমরা পাবো সেটাও আমাদের ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি হবে। এবার ফিজিক্সের ক্ষেত্রে এ আর বি ভেক্টরকে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে তাদেরকে লেখা হয় এ ক্রস বি আকারে। এই এ ক্রস বি আমাদের ফিজিক্যালি ডিনোট করে এ আর বি ভেক্টরটা যে তলে আছে এ ক্রস বি ভেক্টরটা তার উলম্ব তল বা তার সাথে লম্বভাবে থাকবে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর এরা যে তলটায় আছে তার সাথে এ ক্রস বিটা আমার লম্বভাবে আছে। এবং এ ক্রস বিটাকে ফর্মুলা আকারে লিখলে কিভাবে লেখা যায় এ ক্রস বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা আমার কি এ ক্রস বি যে তলে আছে সেই তলের উপর আমার লম্ব ভেক্টরটা হলো এন ক্যাপ, মানে লম্ব ভেক্টরের ইউনিট ভেক্টরটা আমার এন ক্যাপ। এবার আমরা ডিরেকশনটা কি করে বুঝবো দেখো এ ক্রস বি যেটা আছে অর্থাৎ আমি এ থেকে বি এর দিকে যাব, এ থেকে বি এর দিকে যদি আমি একটা ডান হাতে স্ক্রুকে ঘোরাই তাহলে স্ক্রুর মুখটা যেদিকে তাক করে থাকবে সেটা আমার এ ক্রস বি কে দেখাবে। এখানে আমরা ইউ ক্রস ভি করছি তাহলে ইউ থেকে বি এর দিকে যদি আমি একটা ডান হাতে স্ক্রু ঘোরাই তাহলে আমরা ইউ ক্রস ভিটা পাবো। এটাকে আমরা কি বলছি রাইট হ্যান্ড স্ক্রু রুল। আবার আমরা ডান হাত নিয়ম ধরেও করতে পারি, বা সেখানে দেখো ডান হাতের বুড়ো আঙ্গুলটা এবং মধ্যমা ও তর্জনীকে আমরা পরস্পরের সাথে সমকোণে রেখেছি, ঠিক ছবিতে যেমন দেখানো হচ্ছে সেভাবে। তর্জনী দিয়ে আমি এ ভেক্টরকে দেখাচ্ছি আর মধ্যমাটা দিয়ে আমি বি ভেক্টরকে দেখাচ্ছি। তাহলে এ ক্রস বি করলে কি হবে তর্জনী থেকে আমি মধ্যমার দিকে যদি আঙ্গুলটাকে আনি তাহলে যেদিকে একটা স্ক্রু ঘোরালে আমরা বুড়ো আঙ্গুলটাকে পাবো, অর্থাৎ একটা ডান হাতে স্ক্রুকে ঘোরালে আমরা কি পাচ্ছি বুড়ো আঙ্গুলের দিকটা পাচ্ছি। তাহলে এই বুড়ো আঙ্গুলের দিকটা আমার এ ক্রস বি কে নির্দেশ করছে। এবার ক্রস প্রোডাক্ট করতে গেলে আমাদের যখন অঙ্কে প্রয়োগ করবো তখন কি করবো সেটা দেখে নেওয়া যাবে। দেখো আমরা জানি 3D কার্টেসিয়ান সিস্টেমে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, তা এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টরগুলো যথাক্রমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে আই ক্যাপের সাথে যদি আমি জে ক্যাপের ক্রস প্রোডাক্ট করি তাহলে অবশ্যই আমাদের যেটা পাবো সেটা কে ক্যাপ হবে, কারণ আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার কে থাকে জেড অ্যাক্সিস থাকে, তাহলে জেড অ্যাক্সিস বলে আমরা ইউনিট ভেক্টরটি কে ক্যাপ। একইভাবে জে ক্যাপ কে ক্যাপ করলে আমরা আই ক্যাপ পাবো, কে ক্যাপ এর সাথে আই ক্যাপের ক্রস প্রোডাক্ট করলে আমরা জে ক্যাপ পাবো। আর যদি এটা সিকোয়েন্সটাকে আমরা উল্টে দেই তাহলে এদের আগে একটা মাইনাস চিহ্ন আসে। দেখো জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আমরা পাচ্ছি মাইনাস কে ক্যাপ, কেননা আমরা ওয়াই অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিসের দিকে আসছি। তাহলে এদিকে যদি আমি একটা ডান হাতে স্ক্রু ঘোরাই তাহলে আমরা মাইনাস জেড অ্যাক্সিস পাবো। ঠিক একইভাবে কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আমরা মাইনাস আই ক্যাপ পাই, আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আমরা মাইনাস জে ক্যাপ পাই। এবং যদি
আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ এবং কে ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস প্রোডাক্ট করি, তাহলে সবসময় আমরা জিরো বা নাল ভেক্টর পাবো। কেননা এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমার জিরো, কারণ এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টরের সাথে আমি এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছি, অর্থাৎ আমার অ্যাঙ্গেলটা জিরো হবে। আবার আমরা ফর্মুলায় জানি সাইন থিটা রয়েছে, আর সাইন জিরোটা কি আমার জিরো হয়, তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আমরা সবসময় জিরো পাবো, জে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আমরা সবসময় জিরো পাবো, এবং কে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আমরা জিরো পাবো। এবার আমরা অঙ্কের যখন প্রবলেম দেবে তখন আমরা কি করে সলভ করব সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে দেখো আমরা দুটো ভেক্টরকে ধরে নিয়েছি, একটা এ ভেক্টর, সেটাকে আমরা লিখছি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, আর বি ভেক্টরটাকে লিখছি বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ এবং বি থ্রি কে ক্যাপ। তাহলে এ ক্রস বি যখন করছি তখন আমরা এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মানটা পাঠিয়ে দিচ্ছি, যেটা আমরা এখানে লিখেছি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ক্রস বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। এবার যখন আমরা গুণ করছি, সেম আই ক্যাপ যখন গুণ হচ্ছে সেটা আমার জিরো হয়ে যাবে, আই ক্যাপ জে ক্যাপ যেখানে গুণ হচ্ছে সেটা আমার কে ক্যাপ হবে, আই ক্যাপ কে ক্যাপ গুণ হলে সেটা আমার জে ক্যাপ হবে মাইনাস জে ক্যাপ হবে, আর জে ক্যাপ আই ক্যাপ গুণ হলে মাইনাস কে ক্যাপ হবে, জে ক্যাপটা জিরো হবে, জে ক্যাপ কে ক্যাপ গুণ করলে আমার আই ক্যাপ হবে, কে ক্যাপ আই ক্যাপ যেখানে গুণ হচ্ছে সেখানে আমার জে ক্যাপ হবে, আর কে ক্যাপ জে ক্যাপ গুণ করলে আমার মাইনাস আই ক্যাপ হবে, আর কে ক্যাপ গুণ করলে আমরা জানি জিরো হবে। সেটা বসিয়ে দিলে আমরা ক্রস প্রোডাক্টের মানটা পেয়েছি, সেটা আমরা কি পেলাম, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু আই ক্যাপ প্লাস এ থ্রি বি ওয়ান মাইনাস এ ওয়ান বি থ্রি জে ক্যাপ প্লাস এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান কে ক্যাপ। কিন্তু এই প্রবলেমটাকেই আমরা অনেক ছোট করে করতে পারি, যেখানে আমাদের এত বড় অঙ্কটাকে করতে হবে না। সেটা কি করে করব, আমরা ভেক্টরকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে দেখাতে পারি বা ম্যাট্রিক্স দ্বারা দেখাতে পারি। সেটাকে দেখে নিই। আমরা দুটো ভেক্টর নিয়েছিলাম এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, আর বি ভেক্টরটাকে নিয়েছিলাম বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। এবার এই দুটো ভেক্টরকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখে নেব। ম্যাট্রিক্সটাকে দেখো আমরা কিভাবে লিখেছি, প্রথম যে রোটা আছে ফার্স্ট রো, এই ফার্স্ট রো বরাবর আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে নিয়েছি, তারপরে রো বরাবর এ ভেক্টরের কোফিসিয়েন্ট গুলো যেগুলো আমার ছিল এ ওয়ান এ টু এ থ্রি সেগুলো লিখেছি, তারপরে বি ভেক্টরের কোফিসিয়েন্ট সেগুলো ছিল আমার বি ওয়ান বি টু বি থ্রি, এগুলোকে লিখে নিয়েছি। এইবার এই ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টটাকে যখন আমরা সলভ করব তখন আমরা ক্রস প্রোডাক্টের মানটা পেয়ে যাব। এবং এটাকে কি করে সলভ করব, আমরা ফার্স্ট রোটাকে ধরে তার কোফেক্টর ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারি। এবার কোফেক্টরটা কি করে করব, এ ক্রস বি, এটাকে আমরা লিখছি যখন আই ক্যাপটা ধরছি তখন এই আই ক্যাপের রোটা এবং আই ক্যাপের কলামটাকে বাদ দেব, বাদ দিলে আমার যেটা পড়ে থাকবে সেটা হলো ফার্স্ট রো এর আমার কোফ্যাক্টর। তাহলে আই ক্যাপ আর আই ক্যাপের রো কলামটাকে বাদ দিলে আমার পড়ে থাকছে কি এ টু এ থ্রি বি টু বি থ্রি, তার সাথে আই ক্যাপ গুণ করবো। এবার জে ক্যাপের ক্ষেত্রে আমার পরের সাইনটা হবে মাইনাস, জে ক্যাপ যখন করবো তাহলে জে ক্যাপের রো আর কলাম বাদ, তাহলে আমার কম্পোনেন্ট কি কি পড়ে থাকছে এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি, এটা বসিয়ে দিলাম, দিয়ে আমার জে ক্যাপের সাথে গুণ করে দিলাম। কে ক্যাপেরটার ক্ষেত্রে আমরা কি করবো, তারপরেরটার ক্ষেত্রে আমার প্লাস হবে, কে ক্যাপের রোটা বাদ কলামটা বাদ, তার মানে আই জে কে এটা বাদ যাবে আর কে এ থ্রি বি থ্রি এটা বাদ যাবে, পড়ে থাকলো কে কে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, সেটা লিখেছি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, এর সাথে গুণ হবে আমার কে ক্যাপ। এইবার প্রত্যেকটাকে আমরা গুণ করব, কিভাবে গুণ করব, ক্রস গুণ করব এই কোফ্যাক্টর গুলোকে। তাহলে কি করে গুণ করছি, এ টু বি থ্রি মানে এ টুর সাথে বি থ্রি হবে, ঠিক ক্রস কোনাকুনি ভাবে গুণ হবে, আর তারপরটায় মাইনাস বসবে এ থ্রি বি টু। তাহলে প্রথমটা আমার কি হবে এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু আই ক্যাপ, আর পরে মাইনাস আছে মাইনাস, একইভাবে এ ওয়ান এর সাথে বি থ্রি গুণ হবে, তাহলে এ ওয়ান বি থ্রি
মাইনাস A3B1, এর সাথে গুণ হচ্ছে আমার জে ক্যাপ, আর তারপরে প্লাস A1B2, এই একইভাবে ক্রস গুণ হবে A1B2 মাইনাস A2B1, তার সাথে গুণ হচ্ছে আমার কে ক্যাপ। অর্থাৎ আমরা আগে যে একটা বড় ক্যালকুলেশন করেছিলাম সেটাকে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট দ্বারা আমরা ক্যালকুলেশনটাকে অনেক কমিয়ে দিতে পারি। এইভাবে আমরা ক্রস প্রোডাক্টকে ক্যালকুলেশন করতে পারি। এবার ক্রস প্রোডাক্টটা জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক ভাবে কি দেখায় সেটা জেনে নেওয়া যাক। যখন আমরা ক্রস প্রোডাক্ট এ ক্রস বি বলছি, এই ক্রস প্রোডাক্টটা আমার একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে নির্দেশ করছে, যেই সামান্তরিকের একটা বাহু এ আর একটা বাহু হলো বি। এর থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দেখতে পাচ্ছ এই সামান্তরিকের যখন আমরা কর্ণটা আঁকছি তাহলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। এই কর্ণটা সামান্তরিককে সমদ্বিখণ্ডিত করেছে, মানে দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে সামান্তরিকের যদি ক্ষেত্রফল আমার এ ক্রস বি হয়, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের আগে আমরা একটা হাফ বসিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু এ ক্রস বি হবে আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এইভাবে আমরা ক্রস প্রোডাক্টের সাহায্যে সামান্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফলকে নির্ণয় করতে পারি। এবার আসবো এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে। তিনটে ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যে যদি দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হয় এবং এই ক্রস প্রোডাক্টের সাথে যদি তৃতীয় ভেক্টরটাকে আমি ডট প্রোডাক্ট করি, তাহলে যেটা পাবো সেটা পাবো আমরা একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি পাবো। যেহেতু এখানে তিনটে ভেক্টরকে ব্যবহার করেছি তাই আমরা একে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলতে পারি। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টে আমরা যদি তিনটে ভেক্টর নেই, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, তাহলে গাণিতিকভাবে স্কেলার ট্রিপল প্রোডাক্টকে আমরা কিভাবে লিখবো? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা জ্যামিতিকভাবে একটা আয়ত ঘনর আয়তনকে বোঝায়, যেই আয়ত ঘনটার তিনটে বাহুকে মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে আমরা এ, বি এবং বি সি ভেক্টর দ্বারা চিহ্নিত করেছি, যেমন তোমরা ঠিক ছবিতে দেখতে পাচ্ছ। এরপরে ক্রস প্রোডাক্টের আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখে নেব। প্রথমে জেনে নেওয়া যাক রিজিড বডি কি। যে বস্তুগুলোর মধ্যে দুটো পয়েন্টের ডিস্টেন্স বা দূরত্ব সবসময় একই থাকে, মানে যেটাকে পরিবর্তন করা যায় না, মানে বাহ্যিক কোনো প্রেসার বা অন্য কিছু ক্রিয়েট করেও আমি পরিবর্তিত করতে পারবো না, সেগুলোকে আমরা রিজিড বডি বলছি। এবার রিজিড বডিকে যখন আমরা ঘোরাচ্ছি, মানে একটা দড়ির সাহায্যে বেঁধে যদি ঘোরাই, তাহলে তার যে রৈখিক বেগ সেটাকে নির্ণয় করতে গেলে আমরা ক্রস প্রোডাক্টের সাহায্য নিতে পারি। ধরে নেওয়া যাক রিজিড বডির মধ্যে দুটো পয়েন্ট আছে পি আর কিউ, তাহলে পি পয়েন্টের রৈখিক বেগটা আমার ভিপি আর কিউ পয়েন্টের রৈখিক বেগ যদি ভি কিউ হয়, তাহলে এদের মধ্যে যে অন্তরটা আমরা কিভাবে লিখতে পারি? ভিপি মাইনাস ভি কিউ ইকুয়াল টু ওমেগা ক্রস আরপি মাইনাস আর কিউ, যেখানে আরপি আর আর কিউ হলো আমার ওই পি পয়েন্ট আর কিউ পয়েন্টের পজিশন ভেক্টর, আর ওমেগাটা হলো আমার পি পয়েন্ট এবং কিউ পয়েন্ট মানে টোটাল রিজিড বডির কৌণিক ভরবেগটা। আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ ক্যালকুলেশন করার ক্ষেত্রেও আমরা ক্রস প্রোডাক্টের সাহায্য নিয়ে থাকি। কোনো একটা বডি বা কোনো একটা বস্তুকে যখন আমরা ঘোরাচ্ছি তখন তার কৌণিক ভরবেগকে আমরা নির্ণয় করবি কিভাবে? এল ইকুয়াল টু আর ক্রস পি, যেখানে আর হলো ওই বস্তুটার আমার পজিশন ভেক্টর আর পিটা হলো আমার বস্তুটার রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম। একইভাবে যখন আমরা বলের ভ্রামক বের করি তখন আমরা ক্রস প্রোডাক্টের সাহায্য নিই। যদি একটা এ পয়েন্টকে ঘিরে একটা বি পয়েন্ট ঘুরতে থাকে, তাহলে বি পয়েন্টের উপর যদি আমি একটা এফবি ফোর্স বা এফবি বল প্রয়োগ করি, তাহলে বলের মোমেন্টটা বা টর্কটাকে আমরা লিখতে পারি এম এ ইকুয়াল টু আর এ বি ক্রস এফ বি। আর এ বিটা কি? আমার পজিশন ভেক্টর, আর এফ বিটা আমি ওই বি পয়েন্টের উপর যে ফোর্স বা বলটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা। তাহলে বলের ভ্রামকটাকে অনেক সময় আমরা টাউ চিহ্ন দ্বারা চিহ্নিত করি, একে আমরা সাধারণত টর্ক বলে থাকি। এরপরে আসবো লরেন্স ফোর্স। যদি কোনো চার্জ পার্টিকেলকে বা আধানগ্রস্ত কোনো
কণাকে আমরা একটা চুম্বক ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিই, তাহলে ওই চার্জ পার্টিকেলটার উপর যে বল ক্রিয়া করে তাকে আমরা কি বলছি, লরেন্স ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বলটাকে আমরা কিভাবে লিখছি, F ইকুয়াল টু কিউ উইদিন ব্র্যাকেট E প্লাস V ক্রস B। এখানে ইটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড, বিটা যেই ম্যাগনেটিক ফিল্ডে আমি চার্জ পার্টিকেলটা রেখেছি সেই চার্জ পার্টিকেলটা, আর ভি হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ডে আমি একটা চার্জ পার্টিকেল রেখে দিয়েছি তখন চার্জ পার্টিকেলটা একটা ভেলোসিটি নিয়ে মুভ করে, যার ফলে আমরা একটা কারেন্ট পাই, আর এই ভিটা দিয়ে আমি সেই চার্জ পার্টিকেলের ভেলোসিটি বা বেগটাকে দেখাচ্ছি। তাহলে লরেন্স ফোর্সকে আমরা লিখতে পারছি কিউ ই প্লাস ভি ক্রস বি। অর্থাৎ মানে চুম্বক ক্ষেত্রে কোনো তড়িৎগ্রস্ত কণাকে রেখে দিলে তার উপর যে বল প্রয়োগ হয় সেই লরেন্স ফোর্সটা ক্যালকুলেট করতে গেলে আমাদের ক্রস প্রোডাক্টের সাহায্য নিতে হবে।